Today I shall read an answer of an English question paper of Itahar High School for class 6 for second summative taken from Rayo Martin Poshnovichita bearing page number 67. আজ ক্লাস 6-এর একটি ইংরেজি প্রশ্নপত্র পড়ব এবং সমাধান করব। স্কুলের নাম হচ্ছে ইটাহারা হাই স্কুল। এটি সেকেন্ড সামিটিভের প্রশ্নপত্র। এটি নেওয়া হয়েছে রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা। এটার পেজ নাম্বার হচ্ছে 67। স্কুলের নাম হচ্ছে ইটাহার হাই স্কুল এইচএস। এটা রিডিং স্কিল অর্থাৎ পাঠ্যপুস্তক থেকে নেওয়া হয়েছে। এই প্যাসেজটা নেওয়া হয়েছে লেসন নাম্বার 7 দ্য ম্যাজিক ফিশবোন থেকে নেওয়া হয়েছে। ম্যাজিক ফিশবোন এই প্যাসেজটা পুরো আছে 66 থেকে 77 পাতার মধ্যে। এই অংশটা নেওয়া হয়েছে অর্থাৎ এই পার্টটা বা এই দুটো প্যারা নেওয়া হয়েছে, প্যারাগ্রাফ নেওয়া হয়েছে পেজ নাম্বার 68 থেকে। এটি লেখক হচ্ছেন চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্সের পুরো নাম হচ্ছে চার্লস জন হুপাম ডিকেন্স। ইনি জন্মগ্রহণ করেন 1812 সালে এবং পরলোক গমন করেন 1870 সালে। ইনি ব্রিটিশ রাইটার ছিলেন এবং বিখ্যাত লেখক ছিলেন। এনার বিখ্যাত লেখার মধ্যে রয়েছে অলিভার টুইস্ট, এ খ্রিস্টমাস ক্যারল, এ টেল অফ টু সিটিজ, ডেভিড কোপারফিল্ড এটসেট্রা। এবং ওনার সময়ে এবং বর্তমানকালেও ওনার লেখা বিরাটভাবে জনপ্রিয় লাভ করেছে এবং এনাকে অর্থাৎ চার্লস ডিকেন্সকে ভিক্টোরিয়ান পিরিয়ডের সর্বশ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসেবে ওনাকে গণ্য করা হয়। বর্তমান টেক্সটটা নেওয়া হয়েছে তার বিখ্যাত ছোট গল্প দ্য ম্যাজিক ফিশবোনের সংকলিত রূপ। প্রথমেই লেখা আছে 1 রিড দ্য ফলোয়িং টেক্সট। রিড মানে পড়ো, দ্য ফলোয়িং টেক্সট মানে নিচের পার্টটা, অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স এবং উত্তর দাও। কোশ্চেন্স মানে প্রশ্নগুলো, গিভেন বিলো মানে যেগুলো নিচে দেওয়া আছে। তাহলে রিড দ্য ফলোয়িং টেক্সট নিচের পার্টটি পড়ো, অ্যান্ড অ্যান্সার এবং উত্তর দাও দ্য কোশ্চেন্স গিভেন বিলো যে প্রশ্নগুলো নিচে দেওয়া আছে। দেয়ার ওয়াজ ওয়ান্স এ কিং, একদা একটা রাজা ছিলেন, অ্যান্ড হি হ্যাড এ কুইন এবং তার রানী ছিল, একজন রানী ছিল। দে হ্যাড সেভারেল চিলড্রেন, তাদের অনেকগুলি সন্তান ছিল। আলিসিয়া ওয়াজ দ্য এল্ডেস্ট, এদের মধ্যে আলিসিয়া সবচেয়ে বড়। হু লুকড আফটার দি আদার চিলড্রেন, যে দেখাশোনা করত অন্যান্য সন্তানদের। দ্য কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট প্রফেশন, রাজা ছিলেন তার ব্যক্তিগত পেশায় ছিলেন। আন্ডার দ্য গভর্নমেন্ট, সরকারের অধীনে। দ্য কুইন্স ফাদার হ্যাড বিন এ মেডিকেল ম্যান আউট অফ দ্য টাউন, রানীর বাবা ছিলেন একজন ডাক্তার শহরের বাইরে। ওয়ান ডে, একদিন, দ্য কিং ওয়াজ গোয়িং, রাজা যাচ্ছিলেন টু দ্য অফিসে যাচ্ছিলেন। হোয়েন হি স্টপড অ্যাট দ্য ফিশমঙ্গার্স শপ, একদিন তিনি থামলেন কোথায়? ফিশমঙ্গার্সের দোকানে অর্থাৎ মাছ বিক্রেতার দোকানের সামনে থামলেন। হি নিডেড টু বাই এ পাউন্ড অ্যান্ড এ হাফ অফ স্যামন হুইচ দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড হিম টু সেন্ড হোম। হি নিডেড, তার প্রয়োজন ছিল টু বাই এ পাউন্ড অ্যান্ড এ হাফ, দেড় পাউন্ড স্যালমন মাছের প্রয়োজন ছিল। হুইচ দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড, যেটা রানী তাকে অনুরোধ করেছিলেন টু সেন্ড হোম, বাড়িতে আনার জন্য। হি হ্যাড নট প্রসিডেড ফার, তিনি বেশি দূর এগোননি। আফটার ফিনিশিং হিজ শপিং, তার দোকান করার পর। হোয়েন দ্য ফিশমঙ্গার্স এরান্ড বয়, যখন মাছ বিক্রেতার কর্মচারী কেম রানিং আফটার হিম, তার কাছে ছুটে এলো। এই গল্পটাতে আমরা পাচ্ছি যে রাজা কোথায় গিয়েছিলেন? রাজা মাছ কিনতে গিয়েছিলেন। কে বলেছিল? তার স্ত্রী বলেছিলেন। এবং রাজার একটি কন্যার নাম হচ্ছে বড় কন্যার নাম হচ্ছে আলিসিয়া। সে দেখাশোনা করতো, তার অন্যান্য ভাই বোনেদের দেখাশোনা করতো। এরপর রাজা যাচ্ছে অফিসে, রাজাকে বলা হয়েছে যে কি মাছ আনার জন্যে, এবং মাছের দোকানের সামনে কে পৌঁছাচ্ছে? রাজা পৌঁছাচ্ছেন। এবং রাজা পৌঁছানোর পর মাছ কেনার পর বেশি দূর এগোয়নি, তখন সেই মাছ বিক্রেতার কর্মচারী ছুটে এসে বলছে যে আপনার সাথে একজন বয়স্ক মহিলা দেখা করবেন। কিন্তু সেই মহিলাটা
মাছ বিক্রেতা কর্মচারী বলছে সেই মহিলাটা আপনার সামনেই ছিল, কিন্তু তখন কিন্তু সেই মহিলাটা ওই কর্মচারীর কাছে দৃশ্যমান ছিল, কিন্তু রাজার কাছে ছিল অদৃশ্য। তারপর রাজা গেল, দিয়ে যাওয়ার পরে তখন কি সেই সমস্ত কথা, রাজার সমস্ত কথা বলে দিল। বলার সঙ্গে সঙ্গে মানে রাজা যেগুলো ভাবছিল বা সেগুলোই সেই পরীটা কী করলো বলে দিল। সেই মানে ছদ্মবেশে মহিলাটা বলে দিচ্ছিল। তখন কি করলো, রাজা ভাবলো নিশ্চয়ই এটা পরী। তারপর সেটা পরী রূপ ধারণ করে বলল যে আমি অ্যালিসিয়াকে খুব ভালোবাসি এবং আলিসিয়াকে যেন বলে দেওয়া হয় এই মাছটা আপনি যেটা নিয়ে যাচ্ছেন, মাছটা খাওয়ার পর কি হবে, পাশে একটা কাঁটা থাকবে, সেই কাঁটাটা সেই কাঁটাটা ভালো করে চকচকে করার জন্য বললেন, এবং চকচকে করার পর সেই কাঁটাটা একদিন উপকারে আসবে। আলিসিয়াকে ভালোবাসার জন্যে সেই উপহারস্বরূপ সেটা কাঁটাটা দিলেন। এবং রাজা কি করলেন, রাজা সেটাকে কি করলো, ভালো করে চকচকে করে আলিসিয়া কি করলো তাদের বাড়িতে রাখা হলো। এরপর কি হচ্ছে, এরপর বিভিন্নভাবে কাজকর্ম চলছে। এক সময় রাজা কি হয়েছে, রাজার কাছে পয়সা নেই, তখন বিরাট চিন্তাগ্রস্ত। আলিসিয়া তখন বলল, বাবা এই মাছের কাঁটাটা আমাকে বলা হয়েছিল যখন খুব উপকারে খুব মানে দরকারে খুব যখন প্রয়োজন হবে তখন এই কাঁটাটা সাহায্য করে, কিন্তু একবারই কিন্তু সাহায্য করতে পারবে। তারপর সেই কি হলো, বাবার টাকা নেই, চিন্তাগ্রস্ত। তারপর সেই জাদু দ্য ফিশ বোন দিয়ে কী করা হলো, দ্য ম্যাজিক ফিশ বোন দিয়ে কী হলো, ম্যাজিক ফিশ বোনটার কাছে আহ্বান করা হলো। সঙ্গে সঙ্গে বেতন দিন এসে গেল, টাকাগুলো অনেক টাকা এলো বা মানি এলো। এবং সেই একবার আসার পরই সঙ্গে সঙ্গে কী হলো, টাকা আসার পরে সেই পরীটা আবার সঙ্গে সঙ্গে এলো, অ্যালিসিয়ার কাছে এলো, বলল যে এর কাজ শেষ হয়ে গেছে। তখন সেই কাঁটাটা পাশে রেখেছে, পাশে রাখার সঙ্গে সঙ্গে পাশে একটা কুকুর ছিল, সেই মাছের কাঁটাটা সঙ্গে সঙ্গে সেটা নিয়ে চলে গেল। এভাবেই এই গল্পটা আমাদের শেষ হয়েছে। এখানে দুটো প্যারাগ্রাফ দেয়া হয়েছে। এখানে দেখানো হয়েছে যে মানুষ কিন্তু আমাদের দেখানো হয়েছে যে একবারই কিন্তু সেই ম্যাজিক ফিশ বোনটা কাজ করলো। আমাদের এখানে দেখানো হয়েছে যে আমাদের বেশি লোভ করতে নেই, বেশি লোভ হলে আমাদের কি হবে, পাপ আসবে, পাপের ফলে আমাদের কি আসবে, পাপ হলে আমাদের ধ্বংস আসবে। এখানে দুটো প্যারা দেখানো হয়েছে, এখানে প্যারার দেখানোর পর এখানে প্রশ্ন করা হয়েছে। এখানে প্রশ্নগুলো কী করা হয়েছে, এখানে প্রশ্নগুলো কী করা হয়েছে, এতে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। এখানে আমাদের কি দেখানো হয়েছে, এখানে আমরা একটু দেখব যে পাউন্ড শব্দের অর্থ এখানে আমাদের একক, অর্থাৎ আমাদের ওজন মাপার একক। আমাদের ভারতবর্ষে যেমন 1 কিলো 2 কিলো করে কুইন্টাল থাকে, এখানে অর্থাৎ ইংল্যান্ডে 1 পাউন্ড হিসেবে আমাদের এখানে কি হচ্ছে ধরা হচ্ছে, আমাদের কিলো হিসেবে, কিলোতে কি হচ্ছে 1 পাউন্ড সমান 0.4536 কেজি। তাহলে আমরা লিখব 1 পাউন্ড POUND 1 পাউন্ড ইজ ইকুয়াল টু 0.4536 কেজি। তাহলে কত হলো আমাদের, 1 পাউন্ড ইজ ইকুয়াল টু 0.4536 কেজি, অর্থাৎ 450 গ্রামের মতো। তাহলে 1.5 পাউন্ড মাছ কিনতে দেওয়া হয়েছিল। এরপর আমাদের প্রশ্নতে কি আছে, এতে টিক দ্য কারেক্ট, টিক মানে টিক চিহ্ন দাও, দ্য কারেক্ট অল্টারনেটিভস মানে সঠিক বিকল্পগুলিতে টিক চিহ্ন দাও। তাহলে আমাদের যদি বলা হয় টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ কী বাক্য, এটাকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে কী দিয়ে আরম্ভ হয়েছে, টিক মানে টিক চিহ্ন দাও, ভার্ব দিয়ে শুরু হয়েছে। আমরা জানি যে সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে আমরা জানি সাধারণত সেন্টেন্স সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে এই ফরমেশনটা
ফলো করে। এখানে ভার্ব দিয়ে শুরু হয়েছে বলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি সেন্টেন্স কাকে বলে, এক বা একাধিক শব্দ পাশাপাশি বসবে এবং সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করবে, সেটা হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স হচ্ছে 5টা আছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। তাহলে আমাদের কি আছে, টিক, প্রথমে কি আছে, টিক মানে টিক চিহ্ন দাও, দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক বিকল্পগুলিতে টিক চিহ্ন দাও। এতে 1-এ কি দেওয়া আছে, আলিসিয়া লুকড আফটার, আলিসিয়া দেখাশোনা করতো, দ্য ফিশ মঙ্গার, মাছ বিক্রেতাকে, হার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, তার ভাই এবং বোনেদের, দি ওল্ড লেডি, বৃদ্ধ মহিলাটাকে। এখানে আমরা পাচ্ছি যে দে হ্যাড সেভারেল চিলড্রেন, আলিসিয়া ওয়াজ দ্য এল্ডেস্ট, হু লুকড আফটার দ্য আদার চিলড্রেন, অন্যান্য কি হচ্ছে, অন্যান্য সন্তানদের কী করতো, ছেলে মেয়েদের দেখাশোনা করতো। তাহলে এখানে আমাদের কী হবে, হার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, এখানে লেখা আছে লুকড আফটার দ্য আদার চিলড্রেন, তাহলে আদার চিলড্রেন বলতে ব্রাদারও হবে আর সিস্টারও হবে, তাহলে হার ব্রাদার্স অ্যান্ড সিস্টার। তাহলে বিএডটা আমাদের কী হবে, টিক মার্ক হবে। এখানে আমরা বিএডটা টিক মার্কটা আমাদের খাতার মধ্যে দেখালাম, আর এখানে আমাদের প্রশ্নের মধ্যে টিক মার্কটা বিয়েতে দিতে হবে। 2 নম্বরটি কাছে, দ্য কুইন্স ফাদার হ্যাড বিন, রানীর বাবা ছিলেন মেডিকেল ম্যান, একজন ডাক্তার ছিলেন, পোস্টম্যান পিয়ন ছিলেন, টেলর মানে দর্জি ছিলেন। এখানে আমরা পাচ্ছি দ্য কুইন্স ফাদার, রাজার বাবা, হ্যাড বিন এ মেডিকেল ম্যান, তাহলে আমাদের উত্তরটা হবে মেডিকেল ম্যান। তাহলে এরটা আমরা দাগ দেবো, এরটা হচ্ছে মেডিকেল ম্যান। এখানে আমাদের খাতাতে আমরা দেখলাম এ মেডিকেল ম্যানটা দাগ দেওয়া হলো, প্রশ্নতে আমাদের এ মেডিকেল ম্যানটা দাগ দিতে হবে। বিয়ে থেকে যে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, অ্যান্সার মানে উত্তর দাও, দ্য ফলোইং কোশ্চেন মানে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হু ইজ দ্য অথর অফ দ্য স্টোরি, এখানে লেখক কে, এখানে লেখক হচ্ছেন কি বলে আগেই বলা হলো, এই প্যাসেজটার লেখক হচ্ছেন চার্লস ডিকেন্স, পুরো নাম হচ্ছে চার্লস জন হুপাম ডিকেন্স। তাহলে আমরা লিখব, সংক্ষেপে লিখব চার্লস ডিকেন্স, হুয়ের বদলে কি লিখব, চার্লস ডিকেন্স। তাহলে আমরা লিখব চার্লস, সি, এই হুয়ের হুটাকা বাদ গেল, চার্লস, CHARLES, চার্লস ডিকেন্স, DICKENS। তারপর আমরা ইজ দ্য অথর অফ দ্য স্টোরি পুরোটা দেখে লিখে দেবো, ইজ ইজ দি অথর, AUTHOR, অথর, অফ অফ দ্য স্টোরি, STORY, অফ দ্য স্টোরি দিয়ে ফুল স্টপ দিতে হবে। আমাদের প্রশ্ন করা মনে রাখতে হবে, প্রশ্ন করার সময় অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন, আর উত্তর দেওয়ার সময় আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স হলে অবশ্যই ফুল স্টপ দিয়ে শেষ করতে হবে। এরপর আমাদের কি আছে, এখানে প্রশ্ন করার সময় এখানে নিয়মটা WH প্লাস হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট। আমাদের প্রশ্ন করার সময় সাধারণত WH প্লাস হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে এই প্রশ্নের কোশ্চেন মার্ক, প্রশ্ন করতে গেলে এইভাবে স্ট্রাকচারটা হয়। আর উত্তর দেওয়ার সময় WH প্লাস সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে আমাদের উত্তরটা লিখতে হয়। এরপর 2 নম্বরটা কি আছে, হোয়াট ডিড দ্য কিং ওয়ান্ট টু বাই, রাজা কি কিনতে চেয়েছিলেন। এখানে আমাদের কি লেখা আছে, এখানে প্রশ্নটা করা হয়েছে পাস্ট টেন্সে, তাহলে ডিড দিয়ে প্রশ্নটা করা হয়েছে, তাহলে ওয়ান্টের পাস্ট টেন্স লিখতে হবে। আমরা জানি যে ভার্বের 3টে ফর্ম, ভার্ব কাকে বলে, যে অর্ডার দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। আমরা জানি ভার্বের 3টে ফর্ম, প্রেজেন্ট, পাস্ট হচ্ছে পাস্ট পার্টিসিপল, কিন্তু ভাগ 10টা আছে, স্টেট, ইভেন্ট, রেগুলার, ইরেগুলার, ফাইনাইট, নন ফাইনাইট, ট্যানজেটিভ, ইনট্যানজেটিভ, মেন, অক্সিলারি। এখানে আমাদের প্রশ্নটা করা হয়েছে ডিড দিয়ে, অর্থাৎ পাস্ট টেন্সে প্রশ্নটা করা হয়েছে। তাহলে আমাদের ওয়ানটা কী হয়ে যাবে, ওয়ান্টেড। তাহলে আমরা প্রথমেই লিখব দ্য কিং ওয়ান্টেড, কী কিনতে চেয়েছিলেন, ওয়ান্টেড। এই যে আমাদের লেখা আছে হি নিডেড টু বাই, তাহলে আমরা লিখব দ্য কিং ওয়ান্টেড টু বাই এ পাউন্ড অ্যান্ড এ হাফ অফ স্যামন হুইচ দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড হিম টু সেন্ড হোম। তাহলে আমরা লিখব দ্য কিং ওয়ান্টেড টু বাই এ পাউন্ড অ্যান্ড এ হাফ অফ স্যামন। এইটুকু লিখে দিলে হবে, বা আমরা পুরোটাও যদি এতটা লিখে দিই সেটাও হবে। তাহলে প্রথমেই আমাদের শুরুটা করতে হবে, দায়ের টিটা প্রথম অক্ষরটা বড় হাতে লিখতে হবে। আমরা জানি যে প্রথম অক্ষর যখনই আমরা সেন্টেন্সে প্রথম অক্ষর লিখব সেটা প্রথম অক্ষরটা বড়াতে হবে। তাহলে দ্য কিং ওয়ান্টেড হবে টু বাই। আমরা লিখছি কি, দ্য কিং, প্রথমে দায়ের টিটা বড়াতে হবে। তাহলে কি হলো, দ্য কিং, KING, দ্য কিং, KING, দ্য কিং। এরপর ডিড আছে বলে ওয়ানটা কি হয়ে গেল, ওয়ান্টেড হলো, পাস্ট টেন্সে হলো, দ্য কিং ওয়ান্টেড। এবার টু বাই যেমন আছে লেখা হলো টু বাই, BUY। এরপর আমরা দেখে লিখব
এ পাউন্ড থেকে লিখে দেবো, এ পাউন্ড থেকে একদম হোম পর্যন্ত লিখবো। তাহলে এ পাউন্ড অ্যান্ড এ হাফ অফ স্যামন, এ পাউন্ড টু বাই এ পাউন্ড, POUND, এ পাউন্ড অ্যান্ড AND and a half, HALF, half of wave of salmon, SALMON। আমাদের বাংলায় বলার সময় আমরা সালমন বলবো আর ইংরেজিতে বলবো স্যামন। উচ্চারণটা যখন করবো স্যামন, এলটা সাইলেন্ট থাকবে, SAMON, স্যামন। হুইচ, এখানেও আমরা ফুল স্টপ দিয়ে দিতে পারি, আমরা পুরোটা দেখে লিখছি হুইচ দ্য কুইন পর্যন্ত, আমরা হোম পর্যন্ত লিখবো আর কি। আচ্ছা, অ্যান্ড এ হাফ অফ স্যামন, হুইচ, WHICH, হুইচ দ্য কুইন, QUEEN, হুইচ দ্য কুইন had requested, requested him, him to send, to send home, HOME। তাহলে প্রশ্নটা কি আছে, হোয়াট ডিড দ্য কিং ওয়ান্ট টু বাই, রাজা কি চেয়েছিলেন, আমরা লিখলাম দ্য কিং wanted to buy a pound and a half of salmon which the queen had requested him to send home। রাজা চেয়েছিলেন টু বাই মানে কিনতে বা কেনার জন্য, এ পাউন্ড অ্যান্ড এ হাফ মানে 1.5 পাউন্ড মানে 1 পাউন্ড এবং অর্ধেক পাউন্ড অফ স্যামন হুইচ দ্য কুইন যেটা রানী হ্যাড রিকোয়েস্টেড অনুরোধ করেছিলেন, হিম মানে তাঁকে, টু সেন্ড হোম পাঠাতে বাড়িতে। এরপর আমাদের কি আছে, তাহলে আমাদের 3 নম্বরটা কাছে হোয়ার ডিড দ্য কিং স্টপ অন ইজ ওয়ে হোয়াইল গোয়িং টু দ্য অফিস। রাজা কোথায় থেমেছিলেন, অফিস যাওয়ার পথে রাজা কোথায় থেমেছিলেন, অফিসে যাওয়ার পথে রাজা কোথায় থামলেন। আমরা জানি যে অফিসে যাওয়ার পথে রাজা থামলেন কোথায়, মাছ বিক্রেতার দোকানে। তাহলে আমরা লিখবো, এখানেও প্রশ্নটা কি আছে, আমাদের পাস্ট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনাইট আছে। তাহলে আমরা লিখবো দ্য কিং কী হবে, স্টপড বানানটা কিন্তু STOPPED হবে। আমরা জানি সিলেবিল কাকে বলে, একটা ওয়ার্ডের যতটুকু, স্টপ কথাটা হচ্ছে মনোসিলেবিল, আমরা জানি যে একটা ওয়ার্ডের যতটুকু অংশ আমরা একবারে উচ্চারণ করতে পারি সেটা হচ্ছে সিলেবিল। আর স্টপড বানানটা STOPPED হবে, কারণটা হচ্ছে স্টপ STOP হচ্ছে মনোসিলেবিল, লাস্টেরটা কনসোনেন্ট অর্থাৎ পিটা কনসোনেন্ট আছে, ওর আগে ভাওয়েল আছে, ওটা ভাওয়েল আছে, যখন আমরা পাস্ট টেন্সে করব লাস্টের লেটারটা কি ডবল হয়ে যাবে। যেমন এখানে দেখানো হচ্ছে স্টপ, STOP, স্টপ। 3টে কন্ডিশন, একটা হচ্ছে মনোসিলেবিল, 2 নম্বরটা হচ্ছে পিটা হচ্ছে কনসোনেন্ট, এটা হচ্ছে ভাওয়েল, যখন আমরা পাস্ট টেন্সের রূপ দেবো লাস্টেরটা ডবল হয়ে যাবে। স্টপড বানানটা কী হবে, STOPPED, স্টপ কী হবে, স্টপড। তাহলে আমরা উত্তরটা লিখব, দ্য কিং স্টপড কোথায় থেমেছিল, অ্যাট দ্য ফিশমঙ্গার শপ। তারপর আমরা লিখব অন ইজ ওয়ে হোয়াইল গোয়িং টু দ্য অফিস, দিয়ে ফুল স্টপ দেবো। তাহলে আমরা লিখব দ্য কিং, দায়ের টিটা প্রথম অক্ষরটা বড়াতে হবে, তাহলে দা প্রথমে লেখা হলো দ্য কিং, KING, দ্য কিং স্টপড, STOPPED, স্টপড। এরপর আমরা দেখে লিখব কোথায়, স্টপড, এবার লিখব অ্যাট দ্য ফিশমঙ্গার শপ, স্টপড অ্যাট, স্টপড অ্যাট দ্য ফিশমঙ্গার্স, FISH, ফিশমঙ্গার্স, MONGER', ফিশমঙ্গার্স শপ, SHOP, শপ, ফিশমঙ্গার্স শপ। এরপর লিখব অন হিজ ওয়ে হোয়াইল গোয়িং টু দ্য অফিস, অন হিজ ওয়ে, on his, HIS, on his way, WAY, on his way, while, 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 while going, GOING, while going,
হোয়াইল গোয়িং টু দ্য অফিস, টু TO2 টু দ্য THE টু দ্য অফিস, OFFICE অফিস। এখানে আমাদের জানতে হবে এই হোয়াইল শব্দটা আমাদের পার্টস অফ স্পিচ কী। হোয়াইল শব্দটা সাধারণত কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়, আবার নাউন হিসেবে ব্যবহার করা হয়, মাঝে নাউন বা ভার্ব হিসেবেও মাঝে মাঝে ব্যবহার করা হয়। তাহলে আমাদের উত্তরগুলো আরেকবার আমরা দেখে নিই বিয়েরটা। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, অ্যান্সার মানে উত্তর দাও, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। হু ইজ দ্য অথর অফ দ্য স্টোরি, তাহলে হুইয়ের বদলে আমরা কী লিখব, চার্লস ডিকেন্স। ইজ দ্য অথর, ইজ দি অথর অফ দ্য স্টোরি। আমরা দি আর দা বলছি কারণ যদি ভাওয়েল দিয়ে প্রথম অক্ষরটা, ওয়ার্ডের প্রথম অক্ষরটা যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে আমরা বলবো দি, আর যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে আমরা বলবো দা। অথর এ আছে, এই আয়ুর মধ্যে ভাওয়েল দিয়ে শুরু হয়েছে তাহলে এটাকে বলবো, উচ্চারণ করবো দি বলবো। আর স্টোরি এস দিয়ে শুরু হয়েছে বলে, কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে বলে এটাকে বলবো দা, তাহলে উচ্চারণটা হবে হু ইজ দি অথর অফ দ্য স্টোরি। তাহলে দি আর দা বলা হলো। তাহলে আমাদের হুইয়ের বদলে কী হবে, চার্লস ডিকেন্স। তাহলে আমাদের লেখা হয়েছে চার্লস ডিকেন্স ইজ দি অথর অফ দ্য স্টোরি। চার্লস ডিকেন্স হচ্ছে লেখক, চার্লস ডিকেন্স ইজ দ্য অথর অফ দ্য স্টোরি, লেখক। এরপর কী আছে 2 নম্বরটা, হোয়াট ডিড দ্য কিং ওয়ান্ট টু বাই, রাজা কি চেয়েছিলেন, রাজা কি কিনতে চেয়েছিলেন, কি কিনতে চেয়েছিলেন, এই যে লেখা আছে হি নিডেড টু বাই এ পাউন্ড অ্যান্ড এ হাফ অফ স্যামন হুইচ দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড হিম টু সেন্ড হোম। তাহলে আমরা লিখব দ্য কিং ওয়ান্টেড, ডিড দিয়ে প্রশ্নটা হয়েছে বলে ওয়ান্টেড হলো, তাহলে দ্য কিং, দায়টিটা প্রথম কটা বড়াতে হবে। দ্য কিং ওয়ান্টেড টু বাই এ পাউন্ড অ্যান্ড এ হাফ অফ স্যামন হুইচ দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড হিম টু সেন্ড হোম। আমরা লিখেছি দ্য কিং, এখানে লেখা হয়েছে 2 নম্বরটা কি, দ্য কিং ওয়ান্টেড টু বাই এ পাউন্ড অ্যান্ড এ হাফ অফ স্যামন হুইচ দ্য কুইন হ্যাড রিকোয়েস্টেড হিম টু সেন্ড হোম। 3 নম্বরটা কি আছে, হোয়ার ডিড দ্য কিং স্টপ অন হিজ ওয়ে হোয়াইল গোয়িং টু দ্য অফিস, কোথায় রাজা থেমেছিলেন পথে, অফিসে যাওয়ার পথে রাজা কোথায় থেমেছিলেন। আমরা জেনে যে তিনি অফিসে যাওয়ার পথে মাছ বিক্রেতার দোকানের কাছে থেমেছিলেন। তাহলে আমার উত্তরটা হবে, ডিড দিয়ে প্রশ্নটা করা হয়েছে, স্টপড হয়ে যাবে, তাহলে দ্য কিং কী হবে, স্টপড। এবার দ্য কিং স্টপড, এই যে লেখা আছে অ্যাট দ্য ফিশমঙ্গার শপ, তারপর আমরা এখানটা লিখে দেবো অন হিজ ওয়ে হোয়াইল গোয়িং টু দ্য অফিস। তাহলে আমাদের লেখা হলো দ্য কিং স্টপড অ্যাট দ্য ফিশমঙ্গার শপ অন হিজ ওয়ে হোয়াইল গোয়িং টু দ্য অফিস, লেখার পর ফুল স্টপ দেওয়া হলো। এরপর আমাদের সিএতে কী লেখা আছে, ফাইন্ড আউট মানে খুঁজে বার করো, ওয়ার্ডস মানে শব্দগুলো, ফ্রম দ্য অ্যাবাভ পেসেজ, ফ্রম মানে থেকে, দ্য অ্যাবাভ টেক্সট উপরের টেক্সট থেকে বা পাঠ্য থেকে, হুইচ মিন দ্য ফলোইং যেটার মানে হচ্ছে নিচেরগুলো। তাহলে মুভড ফরওয়ার্ড মানে কি, সামনের দিকে অগ্রসর হওয়া, মুভড ফরওয়ার্ড মানে সামনের দিকে গিয়েছিল। তাহলে সামনের দিকে গিয়েছিল, এখানে আমাদের হি হ্যাড নট প্রসিডেড, তিনি এগিয়েছিলেন না, তাহলে প্রসিডেড হবে। তাহলে মুভ ফরওয়ার্ড কী হবে, ওয়ার্ডটা কী মিনিং হবে, প্রসিডেড বানানটা হচ্ছে PROCEED, প্রসিড বানানটা PROCEED, প্রসিডেড। তারপর কাছে এ ইউনিট একটা একক, ফর এখানে আমাদের জানতে হবে ইউনিটের আগে এ বসছে। আমরা জানি যে ভাওয়েল কটা আছে, 3টে আছে, এ এন দি, আবার ভাওয়েলকে 2টো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ডেফিনেট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল। তাহলে ইউনিটের আগে আমাদের মনে রাখতে হবে এ ইউনিট হবে, ইউটা ইউ এর মতো উচ্চারণ হচ্ছে বলে ইউনিট হলো। ইউনিভার্সিটির আগে আমাদের কী হবে, এ ইউনিভার্সিটি। তাহলে ইউনিটের আগে এ ইউনিট, অ্যান নয় কিন্তু, হওয়া উচিত ছিল অ্যান, কিন্তু ইউটা ইউ এর মতো উচ্চারণ হচ্ছে বলে এ হয়েছে। তাহলে এ ইউনিট ফর মেজারিং ওয়েট, একটা একক, ফর মেজারিং ওয়েট মানে মাপার, ওজন মাপার একক। ওজন মাপার একক হচ্ছে কি আমাদের এখানে পেলাম পাউন্ড, POUND। তাহলে এই যে লেখা আছে পাউন্ড, POUND, তাহলে আমরা এখানে এই ওয়ার্ডটা লিখে দেবো পাউন্ড, POUND, পাউন্ড, POUND। তাহলে আমরা আরেকবারে দেখে নিই সিএরটা। ফাইন্ড আউট মানে খুঁজে বার করো, ওয়ার্ডস মানে শব্দগুলো, ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট উপরের টেক্সট থেকে, হুইচ মিন দ্য ফলোইং যেটার মানেগুলো নিচে। মুভড ফরওয়ার্ড কী হলো, প্রসিডেড হলো PROCEED। এ ইউনিট ফর মেজারিং ওয়েট একক, মাপার ওজন মাপার একক কী হলো, পাউন্ড, POUND, পাউন্ড। এরপর আমাদের
কি আছে, রিডিং স্কিল আনসিন। রিডিং স্কিল কি আছে, আনসিন। এটা আমাদের কি পাঠ্যপুস্তকের বাইরে আছে বলে আনসিন। এরপর সিনের আগে কি যোগ হয়েছে, আন। সিনের আগে আন যোগ হয়েছে, তাহলে সিনের আগে আন যোগ হয়েছে, আমরা এটা কি যোগ হয়েছে, আনটা কি হয়েছে, প্রিফিক্স। প্রিফিক্স আর হচ্ছে সাফিক্স আছে, তাহলে আনসিনটা কি হলো, সিনের সঙ্গে আনটা যোগ হয়েছে, তাহলে আনসিন, তাহলে আনটা কি হলো প্রিফিক্স। তাহলে দুইয়েরটা গেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ। রিড মানে পড়ো, দ্য ফলোয়িং প্যাসেজ মানে নিচের প্যাসেজটা, কেয়ারফুলি মানে যত্ন সহকারে, অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স এবং উত্তর দ্য প্রশ্নগুলি গিভেন বিলো, যেগুলো নিচে দেওয়া আছে। তাহলে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি, নিচের প্রশ্নগুলি যত্ন সহকারে পড়ো, অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স এবং প্রশ্নগুলি উত্তর দাও গিভেন বিলো, যেগুলো নিচে প্রদত্ত হয়েছে বা নিচে দেওয়া আছে। কলকাতা ইজ এ বিগ সিটি। কলকাতা একটা বড় নগর, বড় শহর বা নগর। ইট স্ট্যান্ডস, এটা দাঁড়িয়ে আছে, টু দ্য ইস্ট অফ দ্য রিভার হুগলি, হুগলি নদীর পূর্ব দিকে। আচ্ছা, কলকাতা ইজ অ্যান ওল্ড সিটি। কলকাতা একটা পুরাতন নগর, পুরাতন নগর। ইট ইজ 325 ইয়ার্স ওল্ড। এটার বয়স হচ্ছে 325 বছরের পুরাতন। পিপিল অফ ডিফারেন্ট কমিউনিটি, বিভিন্ন প্রজাতির লোক লিভ হেয়ার, বসবাস করেন। দেয়ার আর মেনি বিগ ম্যানশনস, বহুর রাজপ্রাসাদ আছে। ইন দ্য সিটি, এই আমাদের নগরেতে। দ্য সিটি হ্যাজ মেনি ইম্পর্টেন্ট প্লেসেস, এই নগরের অনেক ইম্পর্টেন্ট প্লেসে, গুরুত্বপূর্ণ স্থান আছে, টু ভিজিট, দেখার জন্য বা দেখার জন্য। দেয়ার আর জুওলজিক্যাল গার্ডেন, এখানে জুওলজিক্যাল গার্ডেন, ইন্ডিয়ান মিউজিয়াম, ন্যাশনাল লাইব্রেরি ইন দিস সিটি। এই নগরেতে জুওলজিক্যাল গার্ডেন, ইন্ডিয়ান মিউজিয়াম, ন্যাশনাল লাইব্রেরি আছে। ইট হ্যাজ মেনি অ্যাট্রাকশন, এর অনেক আকর্ষণ আছে। দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল ইজ ওয়ান অফ দেম। ভিক্টোরিয়া মেমোরিয়াল একটা, তাদের মধ্যে একটা। এরপর অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। অ্যান্সার মানে কি আছে, উত্তর দাও। দ্য ফলোয়িং কোশ্চেন্স মানে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 1. হোয়ার ডাজ দ্য সিটি অফ কলকাতা স্ট্যান্ডস। কোথায় কলকাতা দ্য সিটি, নগর, কলকাতা নগরী অবস্থিত। তাহলে আমরা পাচ্ছি ইট স্ট্যান্ডস, তাহলে টু দ্য, তাহলে আমরা লিখব দ্য সিটি অফ কলকাতা। স্ট্যান্ড ডাজ দিয়ে প্রশ্নটা করা হয়েছে বলে স্ট্যান্ডটা কী হবে, স্ট্যান্ডস হবে। তাহলে উত্তরটা হবে দায়টিটা প্রথম কটা বাড়াতে হবে। তাহলে আমরা এখান থেকে লিখব দ্য সিটি অফ কলকাতা কী হবে, স্ট্যান্ডস। তারপর আমরা লিখব টু দ্য ইস্ট অফ দ্য রিভার হুগলি। তাহলে আমরা প্রথমেই আরম্ভ করব দ্য সিটি, আমাদের কি হলো দ্য সিটি। তাহলে প্রথমেই লিখবো দায়ের টিটা প্রথম কটা বড়াতে হবে। তারপর কি হলো, তাহলে দ্য সিটি, CITY, দ্য সিটি অফ কলকাতা, KOLKATA, দ্য সিটি অফ কলকাতা কী হবে, স্ট্যান্ডস, STANDS। তাহলে দ্য সিটি অফ কলকাতা স্ট্যান্ডস। তারপর কোথায় যাবে, দ্য সিটি অফ কলকাতা স্ট্যান্ডস, তারপর লিখব টু দ্য ইস্ট, টু TO2, টু দ্য THE, টু দ্য ইস্ট, EAST, টু দ্য ইস্ট অফ দ্য রিভার, অফ দ্য THE। তাহলে আমাদের উত্তর হলো দ্য সিটি অফ কলকাতা স্ট্যান্ডস টু দ্য ইস্ট অফ দ্য রিভার, অফ দ্য THE, of the river, RIVER, of the river হুগলি, HOOGHLY, হুগলি। তাহলে আমাদের হলো হোয়ার ডাজ দ্য সিটি অফ কলকাতা স্ট্যান্ড। তাহলে উত্তরটা হলো দ্য সিটি অফ কলকাতা স্ট্যান্ডস টু দ্য ইস্ট অফ দ্য রিভার হুগলি। তাহলে আমাদের লেখা হলো দ্য সিটি অফ কলকাতা, দ্য সিটি অফ কলকাতা স্ট্যান্ডস টু দ্য ইস্ট অফ দ্য রিভার হুগলি। এবার আমাদের কী দিতে হবে, ফুল স্টপ দিতে হবে। এরপর আমাদের কি আছে, 2 নম্বরটা, হাউ ওল্ড ইজ দ্য সিটি। কলকাতা কত দিনে পুরানো। তাহলে আমরা এখান থেকে পারছি যে কলকাতা পুরাতন কত দিনে, ইট ইজ 325, অর্থাৎ 325 বছরের পুরাতন। তাহলে আমরা লিখব দ্য সিটি ইজ 325 ইয়ার্স ওল্ড। আমরা লিখব দ্য সিটি, দ্য টিটা প্রথম কটা বড় হবে। আমরা লিখব দ্য সিটি, দ্য THE, দ্য সিটি, CITY, দ্য সিটি
এরপর কী হবে, দ্য সিটি ইজ IS, দ্য সিটি ইজ 300 3THREE 300 HUNDRED 300 and 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 25 years old and 20 TWENTY 25 FIVE 25 years 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 old OLD। তাহলে উত্তরটা হলো দ্য সিটি ইজ 300 and দ্য সিটি ইজ 325 years old। এরপর আমাদের 3 নম্বরটা কাছে হু লিভ হেয়ার, মানে কারা এখানে বসবাস করেন। এখানে হু মানে কে বা কারা, তাহলে কারা এখানে বসবাস করেন। এখানে আমাদের লেখা আছে যে পিপিল অফ ডিফারেন্ট কমিউনিটিস লিভ হেয়ার। তাহলে আমরা এই লাইনটা পুরো উত্তর লিখলেই আমাদের উত্তরটা হয়ে যাবে, লিখব পিপিল অফ ডিফারেন্ট কমিউনিটিস লিভ হেয়ার, বিভিন্ন জাতি সম্প্রদায়ের লোকেরা এখানে বসবাস করে। তাহলে আমরা হুয়ের বদলে লিখব পিপিল, POPLE পিপিল অফ অফ ডিফারেন্ট DIFFERENT পিপিল অফ ডিফারেন্ট কী হবে কমিউনিটিস COMMU নিটিস NITIES পিপিল অফ ডিফারেন্ট কমিউনিটিস কী হবে লিভ লিভ হেয়ার HERE হেয়ার। এখানে হু লিভ হেয়ার মানে কারা, হু মানে কে বা কারা, তাহলে কারা এখানে বসবাস করে, আমরা লিখলাম পিপিল অফ ডিফারেন্ট কমিউনিটিস লিভ হেয়ার, বিভিন্ন প্রজাতির লোকজন এখানে বসবাস করেন। এরপর লেখা আছে 4 নম্বরটা নেম 2 ইম্পর্টেন্ট প্লেসেস অফ কলকাতা, কলকাতার 2টো গুরুত্বপূর্ণ স্থানের নাম লেখো। তাহলে আমরা লিখব 2 ইম্পর্টেন্ট প্লেসেস অফ কলকাতা, তারপর লিখব আর জুওলজিক্যাল গার্ডেন, ইন্ডিয়ান মিউজিয়াম। তো দুটো বলেছি, আমরা লিখব 2 ইম্পর্টেন্ট প্লেসেস অফ কলকাতা আর জুওলজিক্যাল গার্ডেন অ্যান্ড ইন্ডিয়ান মিউজিয়াম। তাহলে আমরা লিখব 2 TWO ইম্পর্টেন্ট IMPORTENT 2 important places PLACES 2 important places of কলকাতা KOLKATA of কলকাতা আর ARE। তাহলে কি হলো 2 ইম্পর্টেন্ট প্লেসেস অফ কলকাতা আর। এরপর আমরা লিখব জুওলজিক্যাল গার্ডেন হচ্ছে ZOO লজিক্যাল LOGICAL জুওলজিক্যাল গার্ডেন GARDEN and 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 Indian Museum and Indian Indian Museum MUSEUM Indian Museum। তাহলে কি হলো 2 ইম্পর্টেন্ট প্লেসেস অফ কলকাতা আর জুওলজিক্যাল গার্ডেন অ্যান্ড ইন্ডিয়ান মিউজিয়াম। তাহলে আমাদের উত্তরগুলো আমরা আরেকবার দেখে নিই। 2-এর উত্তরগুলো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, অ্যান্সার মানে উত্তর দাও, ফলোইং কোশ্চেন নিচের প্রশ্নের উত্তর দাও। হোয়ার ডাজ দ্য সিটি অফ কলকাতা স্ট্যান্ড, তাহলে উত্তর ডাজ দিয়ে প্রশ্নটা করা হয়েছে, তাহলে স্ট্যান্ডটা কী হবে স্ট্যান্ডস হবে, আর ডিড দিয়ে থাকলে কী হবে স্টুড হতো। তাহলে আমরা লিখব দ্য সিটি অফ দায়ের টিটা প্রথমটা বড় হাতে অক্ষর হবে, দ্য সিটি অফ কলকাতা স্ট্যান্ডস, তারপর আমরা লিখব টু দ্য ইস্ট অফ দ্য রিভার হুগলি। এখানে সেটাই লেখা হয়েছে, দ্য সিটি অফ কলকাতা স্ট্যান্ডস টু দ্য ইস্ট অফ দ্য রিভার হুগলি। 2 নম্বরটা কাছে হাউ ওল্ড ইজ দ্য সিটি, কত পুরানো। তাহলে আমাদের কত পুরানো আমরা জানি যে কলকাতা, তাহলে লিখব দ্য সিটি ইজ 325 ইয়ার্স ওল্ড। আমরা লেখা হয়েছে দ্য সিটি ইজ 325 ইয়ার্স ওল্ড।
মানে 325 বছরের পুরনো। এরপর 3 নম্বরটা আছে হু লিভ হেয়ার, এখানে কে বসবাস করে, এখানে তাহলে কি আমরা লিখবো, এখানে বসবাস করে লেখা আছে পিপিল অফ ডিফারেন্ট কমিউনিটিস, আমরা লিভ হেয়ার, আমরা লেখা হয়েছে পিপিল অফ ডিফারেন্ট কমিউনিটিস লিভ হেয়ার, এখানে দেখানো হয়েছে পিপিল অফ ডিফারেন্ট কমিউনিটিস লিভ হেয়ার, বিভিন্ন প্রজাতির লোকেরা বসবাস করে। তাহলে আছে নেম টু ইম্পর্টেন্ট প্লেসেস অফ কলকাতা, কলকাতার দুটো গুরুত্বপূর্ণ স্থানের নাম আমরা লিখলাম, টু ইম্পর্টেন্ট প্লেসেস অফ কলকাতা আর জুওলজিক্যাল গার্ডেন অ্যান্ড ইন্ডিয়ান মিউজিয়াম, লেখা হলো টু ইম্পর্টেন্ট প্লেসেস অফ কলকাতা আর জুওলজিক্যাল গার্ডেন অ্যান্ড ইন্ডিয়ান মিউজিয়াম। এরপর আমাদের কি লেখা আছে, গ্রামার, এই যে লেখা আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, অর্থাৎ আমাদের ব্যাকরণ এবং হচ্ছে শব্দভাণ্ডারের জ্ঞান পরীক্ষা। 3 নম্বরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, ফিল ইন মানে পূরণ করো, উপযুক্ত শূন্যস্থান, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থান পূরণ করো উপযুক্ত আর্টিকেলস মানে প্রিপোজিশন দিয়ে। আমরা জানি আর্টিকেলস কি আছে এ অ্যান্ড দি, আর হচ্ছে বা ডেফিনিট আর্টিকেল ইনডিফিনিট আর্টিকেল, আর প্রিপোজিশন হচ্ছে পার্টস অফ স্পিচের একটা অংশ, প্রিপোজিশন হচ্ছে কি পার্টস অফ স্পিচের একটা অংশ। এবার নাউন বা প্রোনাউনের আগে বসে সেন্টেন্সে অন্যান্য শব্দের সঙ্গে সম্পর্ক প্রকাশ করে, সেটা হচ্ছে প্রিপোজিশন। তাহলে প্রথমেটা কী হবে, উই ওয়েন্ট টু দ্য পার্ক, আমরা কোথায় গিয়েছিলাম, পার্কে গিয়েছিলাম, কী হবে উই ওয়েন্ট টু দ্য পার্ক, আমরা পার্কে গিয়েছিলাম, উই ওয়েন্ট টু দ্য পার্ক অ্যান্ড হ্যাড এ পিকনিক, আমাদের একটা পিকনিক ছিল। আই প্লেড, কোথায় কী হবে, আই প্লেড অন এ স্লাইড, আমি স্লাইডের উপর খেলেছিলাম, অ্যান্ড হ্যাড এ, এবং একটা চকলেট পেয়েছিলাম, দেন উই টুকে ওয়াক, তারপর আমরা একটা হেঁটেছিলাম। তাহলে প্রথমেরটা আমাদের কী হবে, উই ওয়েন্ট কী হবে টু দ্য পার্ক, আমরা পার্কে গিয়েছিলাম, উই ওয়েন্ট টু দ্য পার্ক, অ্যান্ড হ্যাড এ পিকনিক, আমাদের একটা পিকনিক হয়েছিল, হ্যাড এ পিকনিক। আই প্লেড অন এ স্লাইডের উপরে চলেছিলাম, মানে দোলনার জায়গাতে, অ্যান্ড দোলনা নয় মানে গড়ানোর জায়গাতে, অ্যান্ড হ্যাড এ চকলেট, আমি একটা চকলেট পেয়েছিলাম, দেন উই টুকে ওয়াক, তারপর আমরা কী করেছিলাম, একটু হাঁটাহাঁটি করেছিলাম। এরপর কি তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক 3 নম্বরটা আমরা দেখে নেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক মানে শূন্যস্থান পূরণ করো উইথ WITH উইথ সুইটেবল আর্টিকেল, উপযুক্ত আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে। উই ওয়েন্ট টু দ্য পার্ক অ্যান্ড হ্যাড এ পিকনিক, আই প্লেড অন এ স্লাইড অ্যান্ড হ্যাড এ চকলেট, উই টুকে ওয়াক। তাহলে আমাদেরটা কী হলো, আমরা গিয়েছিলাম, পার্কে গিয়েছিলাম এবং পিকনিকে আমাদের একটা পিকনিক হয়েছিল। আই প্লেড অন এ স্লাইড, আমি কী করেছি স্লাইডের উপরে চড়েছিলাম, অ্যান্ড হ্যাড এ চকলেট, আমি আর চকলেট খেয়েছিলাম, দেন উই টুকে ওয়াক, আমরা কী করেছিলাম তারপরে হেঁটেছিলাম। এরপর 4 নম্বরটা হচ্ছে আইডেন্টিফাই দ্য টাইপস অফ এ সেন্টেন্স গিভেন বিলো, চিহ্নিত করো কী ধরনের বাক্য, নিচের সেন্টেন্সগুলো কী ধরনের বাক্য। ক্যান উই গো দেয়ার, আমরা কি যেতে পারি, তাহলে আমরা দেখতে পাচ্ছি জিজ্ঞাসা সূচক চিহ্ন দেখতে পাচ্ছি, তাহলে এটা আমাদের কী বাক্য হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে প্রথমেরটা আমাদের হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ INTEROGATAVI ইন্টারোগেটিভ সেন্টেন্স, SENTENCE। আমরা জানি সেন্টেন্স কাকে বলে, এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যদি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে বলো বাক্য। বাক্য কটা আছে 5টা, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। আর বাক্যের আগে আছে ওয়ার্ড, তাহলে ওয়ার্ড কাকে বলে, এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে এবং সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করলে তখন সেটাকে বলা হচ্ছে বাক্য, তখন সেটাকে আমরা বলতে পারি বাক্য। তাহলে এবার ওয়ার্ডের আগে কে আছে, লেটার, তাহলে ওয়ার্ড কাকে বলবো, এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করে, সেটা হচ্ছে ওয়ার্ড। তাহলে আমাদের বাক্য হচ্ছে 5টা, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। তাহলে এটা আমাদের কি বাক্য হলো, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা পূর্ণ বাক্য লিখতে পারি, দিস সেন্টেন্স ইজ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটাও লিখতে পারি, বা পাশে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখলেও হয়ে যাবে। হোয়াট ফান দে হ্যাড, তাদের কি মজাটাই তারা করেছিল, তাহলে বা পেয়েছিল, তাহলে আমাদের এটা কি এক্সক্লামেটরি মার্ক আছে, তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে আমরা লিখবো এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, SENTENCE এক্সক্লামেটরি সেন্টেন্স। এবার সিট ডাউন, বসে পড়ো, তাহলে ভার্ব দিয়ে শুরু হয়েছে, এবার ফুল স্টপ দিয়ে শেষ হয়েছে, তাহলে এটা আমাদের কী বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স, IMPERATIV ইম্পারেটিভ সেন্টেন্স, SENTENCE ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর আমাদের কী আছে, রাইটিং স্কিল, আমাদের লেখার যে দক্ষতা
সে রাইটিং স্কিল দেখানো হয়েছে। নাম্বার 5 রাইট এ শর্ট স্টোরি, একটা শর্টস ছোটো গল্প লেখো ইন অ্যাবাউট 60 ওয়ার্ড, 60টা শব্দের মধ্যে ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, নিচের হিন্টসগুলো নিচের সংকেতগুলো ব্যবহার করে। হিন্টস সংকেতগুলো কী আছে? অ্যান ওল্ড ফার্মার, একজন কৃষক, কলস হিজ লেজিসন্স, তার ডাকলেন, তার অলস পুত্রদের ডাকলেন বা ডাকেন। আচ্ছা, আক্স দেম, তাদেরকে বলেন, টু ডিগ আপ ট্রেজার স্টোর ইন দ্য ফিল্ড, তাদেরকে বলেন যে মাঠে সঞ্চিত ধন খনন করতে বলেন। সন্স ডিগ আপ, পুত্ররা খনন করে, দ্য ফিল্ড মাঠটা, বাট ফাইন নো ট্রেজার, কিন্তু কোনো সম্পদ খুঁজে পায়নি। ফার্মার আক্স দেম, কৃষক তাদের জিজ্ঞাসা করেন, টু সো সিডস, বীজ বপন করার জন্য, এ রিচ হারভেস্ট, একটা সমৃদ্ধ ফসল। সন্স আন্ডারস্ট্যান্ড, পুত্ররা বুঝতে পারে, দ্য ভ্যালু অফ হার্ডওয়ার্ক, ছেলেরা পরিশ্রমের মূল্য বোঝে। তাহলে আমাদের এটা একটা গল্প, এর প্রথমেই আমাদের কী দিতে হবে? একটা টাইটেল দিতে হবে। তাহলে আমাদের টাইটেলটা দেবো দি ওল্ড ফার্মার অ্যান্ড হিজ সন্স। আমরা লিখব দি ওল্ড ফার্মার, প্রথমে আমরা টাইটেলটা দেবো দি ওল্ড ফার্মার, দি THE, দি ওল্ড OLD, দি ওল্ড ফার্মার FAR, দি ওল্ড ফার্মার FAR EMIA, দি ওল্ড ফার্মার অ্যান্ড AND, দি ওল্ড ফার্মার অ্যান্ড হিজ HIS, অ্যান্ড হিজ সন্স SONS, দি ওল্ড ফার্মার্স অ্যান্ড হিজ সন্স। হেডিংটা দেওয়া হলো। আমরা জানি গল্প মানে কি আমাদের কী লিখতে হবে? পাস্ট টেন্সে লিখতে হবে। তাহলে আমরা প্রথমেই লিখব, এই পয়েন্টগুলোর আগে আমরা লিখব যে এক সময় একটা কৃষক গ্রামে বসবাস করতো। এই বাক্যটা আমাদের সচরাচর আমরা সবাই জানি। তাহলে আমরা প্রথমে লিখব ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ ফার্মার ইন এ ভিলেজ। আমরা প্রথমেই লিখব ওয়ান্স, ONCE, ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স আপন UPON, ওয়ান্স আপন এ টাইম, once upon a time there was WAS, there was a farmer FAR EMIA. Once upon a time there was a farmer in a village, VILLAGE, ভিলেজ। তাহলে আমাদের একটা বাক্য হয়ে গেল। এবার তিনি ছিলেন বৃদ্ধ, তাহলে আমরা লিখব হি ওয়াজ ওল্ড, হি ওয়াজ WAS, হি ওয়াজ ওল্ড, তিনি বৃদ্ধ ছিলেন। কেবে? হি ওয়াজ ওল্ড, তিনি বৃদ্ধ ছিলেন। এরপর আমরা লিখব তার 3টে পুত্র ছিল। কেবে? হি হ্যাড 3 সন্স। আমরা লিখব হি হ্যাড HAD, হি হ্যাড 3 THREE, হি হ্যাড 3 সন্স, তার 3টে পুত্র ছিল। কেবে? হি হ্যাড 3 সন্স। এরপর আমরা লিখব এই লেজি লেখা আছে, তারা অলস ছিল, তাহলে কী হবে? দে ওয়ার লেজি, দে THEY, দে ওয়ার WERE, দে ওয়ার লেজি, তারা অলস ছিল, দে ওয়ার লেজি। এরপর তারা সর্বদা ঝগড়া করতো। কেবে? দে অলওয়েজ কোয়াল্ড উইথ ওয়ান অ্যানাদার, তারা একে অপরের সঙ্গে ঝগড়া করতো। দে অলওয়েজ ALWAYS, দে অলওয়েজ কোয়াল্ড, QUARRELLED, দে অলওয়েজ কোয়াল্ড উইথ ওয়ান অ্যানাদার, একে অপরের সঙ্গে ঝগড়া করতো। দে অলওয়েজ কোয়াল্ড উইথ ওয়ান অ্যানাদার, একে অপরের সঙ্গে কী করতো? ঝগড়া করতো। তাহলে দে কোয়াল্ড উইথ ওয়ান অ্যানাদার। এরপর কী করেছে? কৃষকটা বা কী ছিল? চিন্তিত ছিল। তাহলে দ্য ফার্মার ওয়াজ ওরিড অ্যাবাউট হিজ সন্স। আমরা লিখব দ্য ফার্মার ওয়াজ, দ্য THE, দ্য ফার্মার FAR EMIA, দ্য ফার্মার ওয়াজ WAS, দ্য ফার্মার ওয়াজ ওরিড, চিন্তিত ছিল। দ্য ফার্মার ওয়াজ ওরিড অ্যাবাউট ABOUT, অ্যাবাউট হিজ সন, দ্য ফার্মার ওয়াজ ওরিড অ্যাবাউট হিজ সন্স। কৃষকটা দ্য ফার্মার ওয়াজ worried about ABOUT, about his, the farmer was worried about his sons. The farmer was worried about his sons, SONS। তাহলে আমরা কি বলব? দ্য ফার্মার ওয়াজ ওরিড অ্যাবাউট হিজ সন্স। কৃষকটা কী ছিল? দ্য ফার্মার ওয়াজ ওরিড অ্যাবাউট হিজ সন্স, কৃষকটা কী ছিল? চিন্তিত ছিল। দ্য ফার্মার ওয়াজ ওরিড অ্যাবাউট হিজ সন্স। এরপর আমরা পয়েন্টে ফিরে আসবো। এই পয়েন্টে ফিরে আসার আগে আমরা আরেকবার লিখব দ্য ফার্মার বিকেম স্যাড। এর ফলে কী হয়েছিল? দুঃখিত ছিল। দ্য ফার্মার বিকেম স্যাড সন্স। আমরা দ্য ফার্মার, দ্য THE, দ্য ফার্মার FAR EMIA, দ্য ফার্মার বিকেম BECAME, দ্য ফার্মার বিকেম স্যাড SAD, দ্য ফার্মার বিকেম স্যাড, দুঃখিত হয়েছিল। দ্য ফার্মার বিকেম স্যাড, দ্য ফার্মার বিকেম the farmer was worried about this one, the farmer became sad, দুঃখিত হয়েছিল। এরপর আমাদের কী হবে?
এরপর আমরা এখান থেকে লিখব একদিন সে ডাকলো বা তিনি ডাকলেন ওয়ান ডে দি ফার্মার কল্ড হিজ, কলের পাস্ট টেন্স কি লিখব কল্ড ওয়ান ডে। এরপর আমরা এখান থেকে লিখব পয়েন্টটা ফলো করব ওয়ান ডে ওয়ান ডে DAY ওয়ান ডে। এরপর কী হলো দ্য ফার্মার তো বারবার লেখা আছে তার জন্য হি লিখব হি হি। এবার কলের পাস্ট টেন্স লিখব কল্ড CALLED হি কল্ড। এবার কী হবে যেমন আছে দেখে দিল হিজ লেজি সন্স হিজ HIS হিজ লেজি LAZY হিজ লেজি সন্স SONS হি কল্ড হিজ লেজি সন্স পুত্রদের ডাকলেন। এরপর কী হবে জিজ্ঞাসা করলেন তাহলে কী হবে কল্ড হিজ সন্স পুত্রদের ডাকলেন। এবার কী হবে হি আক্স তিনি জিজ্ঞাসা করলেন হি আক্সড দেম তাহলে আমরা আক্সের আগে কী লিখব হি লিখব ফুল স্টপ দেওয়া হলো হি হি। এরপর হি এরপর আক্সের সাথে আক্সড করব ASKED হি আক্সড ASKED হি আক্সড। এবার দেম থেকে লিখব দেম THEM হি আক্সড দেম THEM। কী হবে টু ডিগ আপ টু টু ডিগ DIG টু ডিগ আপ হি আক্সড দেম টু ডিগ আপ খনন করতে বলেন কি ট্রেজার TREA দেখে লিখছি আমরা ট্রেজার TREASURE ট্রেজার স্টোর্ড ইন দ্য ফিল্ড স্টোর্ড STORED স্টোর্ড ইন দ্য ফিল্ড FIELD। এরপর কী হবে পুত্ররা খুললো তাহলে কী হবে দা সন্স ডিগের পাস্ট টেন্স কী লিখব ডাগ দা সন্স ডাগ আপ আমরা লিখব দাস দেন THEN তারপর THEN দেন দা সন্স SONS দেন দা সন্স ডাগ DUG দেন দা সন্স ডাগ আপ খুললো ডাগ আপ দ্য ফিল্ড দা THE দ্য ফিল্ড FIELD পুত্ররা খুললো কিন্তু কোনো বার্ড দে ফাউন্ড নো ট্রেজার বার্ড বিউটি বার্ড ফাইন্ডের পাশে ফাউন্ডও লিখতে পারি আর দেটা একটা ওয়ার্ড যোগ হচ্ছে বলে লিখে দিতে পারি বার্ড দে ফাউন্ড নো ট্রেজার কিন্তু তারা কোনো সম্পদ পেল না বার্ড দে THEY দে ফাউন্ড FOUND দে ফাউন্ড নো ট্রেজার TREAISURE কিন্তু তারা কোনো সম্পদ পেল না দে ফাউন্ড নো ট্রেজার। এরপর কৃষকটা জিজ্ঞেস করলো দ্য ফার্মার আক্সের পাস্ট টেন্স কী হবে দ্য ফার্মার আক্সড ASKED। এবার হবে দ্য ফার্মার দ্য THE দ্য ফার্মার FARMER দ্য ফার্মার আক্সড ASKED দ্য ফার্মার আক্সড। এবার কী আছে যেমন আছে লিখে দেবো দেম টু শো সিডস আক্সড দেম THEM দেম টু টু শো SO সিডস SEEDS সিডস দ্য ফার্মার আক্সড দেম টু শো সিডস বীজ বোনার জন্য বললেন। এরপর কী হবে এবার এ রিচ হারভেস্ট মানে একটা সমৃদ্ধ ফসল তাহলে তারা সমৃদ্ধ ফসল পেয়েছিল দে গট এ রিচ হারভেস্ট ফুল স্টপের পর আমরা লিখব দে গট দে THEY দে গট GOT দে গট রিচ RICH রিচ হারভেস্ট HRVEST তারা পেলো কি সমৃদ্ধ ফসল পেলো দে গট রিচ হারভেস্ট। এরপর কী আছে সন্স আন্ডারস্টুড তাহলে কি আমরা লিখব তারা ফসল বুনল এবং কি তারা প্রচুর পরিমাণে ফসল পেলো তাহলে দে গট এ রিচ হারভেস্ট। এরপর কি অবশেষে পুত্ররা বুঝতে পারলো আন্ডারস্ট্যান্ডের পাস্ট টেন্সগুলো আন্ডারস্টুড অবশেষে ইংরেজি অ্যাট লাস্ট ATLAST অ্যাট লাস্ট। এরপর সন্সের আগে দা বসাবো অ্যাট লাস্ট দা THE দা সন্স SONS সন্স। এবার আন্ডারস্ট্যান্ডের পাস্ট টেন্স কী হবে আন্ডারস্টুড UNDERSTOOD আন্ডারস্টুড। কী হবে দ্য ভ্যালু অফ হার্ড ওয়ার্ক দ্য THE দ্য ভ্যালু VALUE ভ্যালু অফ ভ্যালু অফ হার্ড HARD হার্ড ওয়ার্ক WORK ভ্যালু অফ হার্ড ওয়ার্ক বুঝতে পারলো। এরপর এখানে গল্পটা শুধুমাত্র আমাদের কী দিয়েছি আমাদের টাইটেলের দ্বারা আমরা মোরাল হিসেবে আমরা লিখতে পারি যে কঠোর পরিশ্রম তোমাকে বা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যায়। তাহলে মোরাল আমরা লিখব MORAL মোরাল নীতিবাক্য লিখব কি হার্ড কী হবে লেবার কঠিন পরিশ্রম কী হবে হার্ড লেবার LABOUR হার্ড লেবার
কী হবে, লিডস ইউ, লিডস LEADS, লিডস ইউ, হার্ড লেবার লিডস ইউ টু সাকসেস, SUCCESS, কঠিন পরিশ্রম তোমাকে বা আপনাকে কোথায় নিয়ে যায়, সাফল্যের দিকে নিয়ে যায়। এছাড়া আমরা লিখতে পারি, এটা ছাড়া আমরা লিখতে পারি ফ্রুট অফ হার্ডওয়ার্ক, ফ্রুট FRUIT, ফ্রুট অফ OF, ফ্রুট অফ হার্ডওয়ার্ক HARD, ফ্রুট অফ হার্ডওয়ার্ক ইজ হচ্ছে সুইট, SWEET, অর্থাৎ ফল, পরিশ্রমের ফল হচ্ছে সুখকর বা মিষ্টি। তাহলে আমরা লিখলাম গল্পটা। আমরা এখান থেকে লিখছি ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ ফার্মার ইন এ ভিলেজ, গ্রামে একটা গ্রামে কি কৃষক বসবাস করতো। হি ওয়াজ ওল্ড, সে বৃদ্ধ ছিল। হি হ্যাড 3 সন, তাঁর 3টে বা তিনি বৃদ্ধ ছিলেন, তার 3টে পুত্র ছিল। দে ওয়ার লেজি, তারা অলস ছিল। দে অলওয়েজ কোয়াল্ড উইথ ওয়ান আনাদার, একে অপরের সঙ্গে ঝগড়া করতো। দ্য ফার্মার ওয়াজ ওরিড, কৃষকটা কী ছিল, চিন্তিত ছিল। অ্যাবাউট হিজ সন, তার পুত্রদের সম্পর্কে। দ্য ফার্মার বিকেম স্যাড, দুঃখিত হয়েছিল। ওয়ান ডে, এরপর আমরা কী লিখেছি, ওয়ান ডে থেকে এবার লিখেছি ওয়ান ডে দ্য অ্যানুয়াল ফার্মার পড়তে দ্য ফার্মার কলের পাঁচটা কল্ড হিজ লেজি সন, এই যে পুরো দেখে লেখা হয়েছে ওয়ান ডে হি কল্ড হিজ লেজি সন্স, ডাকলেন, তারপরে তিনি যে বললেন, হি আস্কড দেম লেখা হয়েছে দেন, তারপর তিনি দাস হি আস্কড দেম টু ডিগ আপ ট্রেজার স্টোর্ড ইন দ্য ফিল্ড লেখা হয়েছে। এরপর দেন, তারপর দেনটা যোগ করা হয়েছে, দেন দাটা যোগ করে দেন দ্য সন্স, ডিগের পাশটা ডাক করা হয়েছে। দেন দ্য সন্স ডাগ আপ দ্য ফিল্ড, বাট যেমন লেখা আছে বাট ফাউন্ড, ফাইন্ডের পাস্ট টেন্স করা হয়েছে ফাউন্ড, নো ট্রেজারও লেখা যেতে পারে। বাট দে ফাউন্ড যোগ করা হয়েছে, দেটা যোগ করা হয়েছে, বাট দে ফাউন্ড নো ট্রেজার করা হয়েছে, বাট দে ফাউন্ড নো ট্রেজার। এরপর কী আছে, দা ফার্মার আগে দা বসানো হয়েছে, আক্সের পাস্ট টেন্স আক্সড করা হয়েছে। দ্য ফার্মার আক্সড দেম টু শো সিডস লেখা আছে, দ্য ফার্মার আক্সড দেম টু শো সিডস, বীজ বপন করার কথা বললেন। এরপর কী হবে, এ রিচ হারভেস্ট, তারা পেয়েছিল একটা সমৃদ্ধ ফসল। কী হবে, দে গট এ রিচ হারভেস্ট, এটা লেখা হচ্ছে দে গট এ রিচ হারভেস্ট, একটা সমৃদ্ধ ফসল পেল। এবার কী আছে, অবশেষে পুত্ররা বুঝতে পারলে অ্যাট লাস্ট দ্য সন্স, আন্ডারস্ট্যান্ডের পাস্ট টেন্স কি আন্ডারস্টুড করা হয়েছে, অ্যাট লাস্ট দ্য সন্স আন্ডারস্টুড দ্য ভ্যালু অফ হার্ড ওয়ার্ক। এবং মডেল করা হয়েছে হার্ড লেবার লিডস ইউ টু সাকসেস, কঠিন পরিশ্রম তোমাকে, কঠোর পরিশ্রম তোমাকে বা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যায়। আর ফ্রুট অফ হার্ড ওয়ার্ক ইজ সুইট, মানে ফলটা হচ্ছে কঠোর পরিশ্রমের ফলটা হচ্ছে ভালো, মানে মিষ্টিদায়ক আর কি, মানে ফলপ্রদ।